সুধী দর্শকবৃন্দ, আপনারা একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন যে গত অন্তত 15 থেকে 20 দিন যাবত দেশের রাজধানী, ভারতবর্ষের রাজধানীটাই উঠে চলে এসেছে এই পশ্চিমবঙ্গে, আরো ভালো করে বললে কলকাতায় বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। কেন বলছি? দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই গত 15 দিন যাবত প্রায় পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে থাকছেন, শুধু তাই না, রাত কাটাচ্ছেন। এবং তার কতটা গুরুত্ব সেটা যারা একটু সম্যক এই সমস্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করেন তারা অবশ্যই বুঝবেন। একটা দেশের প্রধানমন্ত্রী কোনো একটি জায়গায় থাকলে তার যত সেক্রেটারিয়েট, তার সঙ্গে জড়িত যত নিরাপত্তা এবং দেশের বড় বড় যতগুলো বাহিনী আছে, মানে স্থল, নৌ, বায়ু, যত সেনাবাহিনী আছে থেকে শুরু করে যতগুলো এজেন্সিস আছে, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় সেই জায়গাটা। সঙ্গে যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও একই সাথে সেখানে থাকে তাহলে তার হয়েই গেল দেশের পুরো রাজধানীটা এখানে নয়। You were in the state for last couple of days before the election. On that basis, अरे यार couple of days नहीं 14वां दिन है आज 14th day. তার সাথে যদি আরো যোগ করেন একের পর এক দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সে দিল্লির মুখ্যমন্ত্রী হোক, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হোক, সমস্ত, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হোক, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা হন, এনারা এখানে আসছেন, শুধু তাই না, প্রত্যেক দিন পরপর প্রত্যেক দিন এখানে জনসভা করছেন, র্যালি করছেন। ফলত দেশের সমস্ত নিরাপত্তা বেষ্টনী, সমস্ত নিরাপত্তার যে ফোকাস বা তার কেন্দ্রবিন্দু এখন এই পশ্চিমবঙ্গের কেন্দ্রে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কিন্তু প্রশ্ন হলো কেন এতটা? তার কারণ, সুধী দর্শকবৃন্দ, এই পশ্চিমবঙ্গের ভোটটা আর শুধুমাত্র বিধানসভা ইলেকশন নেই, এটা দেশের থেকে হাতছাড়া হয়ে চলে যেতে বসা একটা ভূখণ্ড, তাকে দেশের মধ্যে রাখার লড়াই, তাকে আবার ভারতবর্ষে পরিণত করার লড়াই, সংগ্রাম, বা বলতে পারেন এই ভোট যুদ্ধ বা গণতান্ত্রিক প্রসেসের মাধ্যম দিয়ে সেটাকে পরিণত করা। আজকে এই পশ্চিমবঙ্গে দেশের সংবিধানের সব কটা ধারাকে লঙ্ঘন করা হয়েছে, সব কটা মৌলিক অধিকার এখানে প্রত্যেকটি মানুষের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, অথবা সেগুলো চ্যালেঞ্জড হয়েছে বারবার। এবং উল্টো দিক থেকে একটা বাংলাদেশি, একটা তালিবানি, একটা জিহাদি, জামাতি শাসন ব্যবস্থা ধীরে ধীরে, ঠিক যেমন পিঁপড়ের পাল যেভাবে আস্তে আস্তে এগিয়ে আসে, ঠিক সেইভাবে ধীরে ধীরে এই ভূখণ্ডটাকে গ্রাস করে ভারতবর্ষের থেকেই প্রায় বার করে ফেলবার চেষ্টা করেছিল। যার জন্য আপনাদের হয়তো মনে থাকবে এই গত 1 বছর জুড়ে অস্থির বাংলাদেশ যে তৈরি হয়েছিল, সেই কোটা আন্দোলন দিয়ে, সেই শেখ হাসিনার জমানার পতনের সময় থেকে তাদের মূল স্লোগান ছিল ভারত বিরোধী, মূল স্লোগান ছিল হিন্দু বিরোধী। ভারত বিরোধী পর্যন্ত বোঝা যাচ্ছিল, হতেই পারে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরোধী হতে পারে, কিন্তু হিন্দু বিরোধী ব্যাপারটা যখন ঘটে গেল তখন আর কারোর বুঝতে বাকি থাকলো না তার ভিতরে কোন সেই বিষ বৃক্ষ গজিয়ে শুধু ওঠেনি, তা মহিরুহে পরিণত হয়েছে। তার নাম আল কায়দা, তার নাম আইএস এবং সমস্ত কিছুর ঘাঁটি ওই বাংলাদেশের ওই সমস্ত জায়গাগুলো থেকে একের পর এক পাওয়া গেল। এবং কি বলবো, নির্বিচারে হিন্দু পরিবারের ওপর জঘন্যতম নরক সদৃশ্য অত্যাচার শুরু হলো। এখানকার শুভবুদ্ধি সম্পন্ন, যদিও আমি এখন বলি ওই মানে শুভ কথাটাকে কেটে দিই, বুদ্ধি কথাটার আগে একটা কু কথা যোগ করে দিই, মানে কুবুদ্ধিজীবী
তারা একটাও মিছিল বার করলেন না ওই নারকীয় ঘটনাগুলোর জন্য, একটাও বার করলেন না। বরঞ্চ সেই ওখানকার ঘটনা যখন ফুলে ফেপে অনেকটা ওই গ্যাস বেলুন পাম্প দিলে যেরকম আস্তে 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 ফুলে ওঠে, সাবানে গেঁজা করলে যেমন বালতিটা আস্তে আস্তে ভরে ছাপিয়ে পড়ে, সেই ছাপিয়ে পড়ে যখন ছুটে আসলো মুর্শিদাবাদে, মালদাতে, সেম একই জেরক্স কপি সিস্টেম চালু করতে গেল মালদা, মথাবাড়ি ইত্যাদি জায়গাগুলোতে। এই ওটার নাম কি যেন আছে, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাগুলোতে তখনও একটা নারকীয় অবস্থা আমরা দেখতে পেলাম। কিন্তু খেয়াল করে দেখুন, কোন ওই হাইপেন বুদ্ধিজীবী, ওই কুবুদ্ধিজীবীর কোন মিছিল একটা কোন রাজপথে কেউ দেখতে পেল না। তথাকথিত যারা সামান্য একটু সিনেমায় অভিনয় করে নিজেরা হয়ে গেছেন নাকি বুদ্ধিজীবী। আচ্ছা, সিনেমায় অভিনয় করলে তাকেই বুদ্ধিজীবী বলে দিতে হবে? এ কেমন ধরনের সমাজ ব্যবস্থা? এটা তো বুঝলাম না। হতেই পারে সিনেমায় অভিনয় করেন অত্যন্ত বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ, প্রণাম করে তাকে শ্রদ্ধা জানাতে হবে, তিনি বুদ্ধিজীবী, তার সুবুদ্ধি দিয়ে তিনি সমাজের উপকার করছেন, অবশ্যই তাকে সম্মান জানাতে হবে। কিন্তু যে কোনো মানে ফিল্ম আর্টিস্ট হলেই তিনি বুদ্ধিজীবী হয়ে যাবেন, এ কেমন ধরনের কথাবার্তা? কোন লেখক, তার লেখক সত্তা, ব্যক্তি সত্তা দুটো, অনেকে বলেন দুটো আলাদা, কিন্তু আমার চোখে মনে হয় এবং আমার মতো আরো বহু মানুষের মনে হয় দুটো সত্তা কখনো আলাদা হতে পারে না। তার কারণ ওই আসলে যে মানুষটা, জীবিত মানুষটা, তার যে সত্তাটা, তার যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সে যা অভিজ্ঞতা লাভ করছে, সেটাকেই তো সে লেখনির মাধ্যম দিয়ে, তার কলমের মাধ্যম দিয়ে, তার ইয়েতে ফুটিয়ে তুলছে। তার খাতায় কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, নাটক হোক, সেইগুলো ফুটিয়ে তুলছে। তাহলে কি করে দুটো সত্তা আলাদা হতে পারে? আর যে সমস্ত মানুষজন এই সমস্ত বড় বড় কথাগুলো বলতেন, নিজেরা সেই সম্মানটাকে পেতেন এক সময় সত্যি সত্যি, আজকে সেই সমস্ত মানুষগুলো নিঃশব্দ নির্বাক হয়ে থেকেছে বা কখনো কখনো প্রকাশ্যে তোষামত করেছে ওই নারকীয় কাণ্ডের, যারা সমর্থক, যে দল, সেই দলের। এবং অবশ্যই পিছনে খোঁজ করলে অনেক খবরের কাগজ, অনেক চ্যানেলে বেরিয়েছে, ঠিক কোনো না কোনো দিক থেকে ওই টিকে থাকা তৎকালীন সময়ের, এখন বিদায়ী মাত্র আর কদিন, সেই জমানার থেকে তারা কোনো না কোনো বেনিফিট পাচ্ছে। এই যেখানে পরিবেশ পরিস্থিতি হয়ে গেছিল, এইটা নিয়ে কেন এতক্ষণ আলোচনা করলাম? কারণ বুদ্ধিজীবী, বুদ্ধি, শিক্ষা, চেতনা, এটা একটা সমাজের মস্তিষ্ক হয়, একটা সমাজকে তারা প্রভাবিত করে তাদের গান, কবিতা, নাটক, আলোচনা, বিতর্ক, বক্তৃতা, উপন্যাস, সাহিত্য, সমস্ত কিছু দিয়ে। যার নজির আমরা জানি শরৎচন্দ্রের পথের দাবি, যার নজির আমরা জানি বঙ্কিমচন্দ্র, যার নজির রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এনারা। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি? ফলত যেন একটা একপেশে সমাজ তৈরি হয়ে গেল, যেখানে একটা বিদেশি আগ্রাসন জিতেই চলবে ক্রমশ, এবং ক্রমশ সেই আগ্রাসনটাতে দেশের কোন রকম আইনি ব্যবস্থার কাছে গিয়ে মানে পৌঁছানো পর্যন্ত যাবে না। তার কারণ তার তো একটা সাংবিধানিক প্রসেস আছে, আর সেটা হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক প্রসেস। এখানে যদি একটা জায়গায় কোনো মামলা, মোকদ্দমা, অভিযোগ এইগুলো করতে হয়, তাহলে সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, তারা বলবে আপনি এফআইআর করেছেন পুরো বিষয়টা। এফআইআরটুকু করতে গেলে তো আপনাকে থানায় যেতে হবে, এফআইআর করতে গেলে তো অন্তত আপনাকে যদিও রেজিস্ট্রি পোস্টে সেটা হয়, ইমেল মারফতে সেটা হয়, কিন্তু জানে কটা গ্রাম বাংলার মানুষ কত রকম পদ্ধতিতে সেই এফআইআর করা যায়, সেটা জানে কটা মাত্র গ্রাম বাংলার মানুষজন। এবং তারা খুব কষ্ট করে হয়তো পায়ের চটি শুকতলা খইয়ে কাছাকাছি কোনো মুহুরি, কাছাকাছি কোনো উকিল, রাত্রিরের অন্ধকারে ওই দণ্ড প্রতাপ নেতা যেন দেখতে না পায়,
তাকে লুকিয়ে ফোন করে হয়তো একটু যোগাযোগ করলো, বা কলকাতায় গিয়ে বা একটু মফস্বল শহরে গিয়ে, জেলা শহরে গিয়ে একটু যোগাযোগ করে চলে আসলো। দেখা গেল সেটাও লিক হয়ে গেল, এবং সেই উকিল পরের দিন ওই নেতার সঙ্গে বসে চা কাটলেট খাচ্ছে। তাহলে মানুষটা যাবে কোথায়? মানুষগুলো আইনি ব্যবস্থা, ললেসনেস। এই গত দিনের ইডি এবং আইপ্যাক কাণ্ডের যে মামলা, কি বলে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভার্সাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেই মামলায় সলিসিটর জেনারেল একের পর এক দৃষ্টান্ত দিয়ে আর্টিকেল 14 এবং আর্টিকেল 32 কে ব্যাখ্যা করবার সময় সমস্ত তুলে ধরেছেন ললেসনেস পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর, যেখানে সর্বশেষ টনক নড়ল কোর্টেরও পর্যন্ত যে ইয়েস, এটা নজিরবিহীন, যখন জুডিশিয়াল অফিসাররা, বিচারপতিরা পর্যন্ত ঘেরাও হয়ে গেলেন এবং তারা অ্যাটাকড হলেন ঠিক এই একটা গোষ্ঠীর দ্বারা। ভারতকে দখল করো, নিঃশব্দে করো, স্লিপার সেল দিয়ে করো, ধীরে ধীরে সামাজিক ব্যবস্থাটাকে নষ্ট করে দাও। প্রথম নষ্ট করো শিক্ষা, তারপরে আস্তে আস্তে সামাজিক যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো এক একটা গ্রামে এক একটা কেন্দ্রীভূত করে দাও, যাতে তার কাছে না গেলে সেই সুবিধাগুলো কেউ পাবে না, কেউ পাবে না এবং কেউ পাবে না। বার্থ সার্টিফিকেট, কোনো একটি কার্ড হোক, সরকারি কোনো একটা সুবিধা হোক, আপনি অফিসে গেলেন, অফিসে গিয়ে শুনলেন হলো না, কারণ সেখানে বসে আছে ক্যাডার, সেখানে বসে আছে গুন্ডা মস্তানের সহযোগী চামচেরা। তারা এসে আপনাকে বলে দিল 500 টাকা দিও, 3000 টাকা দিও, বা 30,000 টাকা দিও, তোমার ছেলে ভর্তি হয়ে যাবে, বা তোমার মেয়ে অমুক জায়গায় ওই ক্লাসে যেতে পারবে, অথবা তোমার এই সার্টিফিকেটটা দরকার, ঠিক আছে তুমি অমুক দিন এই কাউন্সিলর বা এই প্রধান বা এই মেম্বারের বাড়িতে সন্ধ্যেবেলা এসো। এখন খুশি করবার পরিমাণটা যদি শুধুমাত্র টাকাতে সীমাবদ্ধ থাকতো সুধী দর্শক বৃন্দ, তাহলে হয়তো এতটা এই নরকও তৈরি হতো না। এই খুশি করবার পরিমাণ সমস্ত সীমা ছাড়িয়ে যখন চলে গেছে, সেটা আমি মুখ দিয়ে আর বলছি না, আশা করি আপনারা বুঝতে পারবেন। তার পরিণতিটাই, তার প্রতিবাদটা আমরা দেখতে চাই আগামী 4 তারিখ। এবং এটা মাথায় রাখতে হবে, সারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি এখন ভারতবর্ষ। এটা মাথায় রাখতে হবে যে কোভিড পরবর্তী এই তৃতীয় বৃহত্তম অর্থনীতি কিন্তু ভারতবর্ষ। করোনার পর যেখানে বিশ্বের সমস্ত দেশগুলো মুখ থুবড়ে পড়েছে তাদের অর্থনীতি, সেখানে ভারতবর্ষ এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু মাথা উঁচু করে রয়েছে। 21টা রাজ্যে কিন্তু এই বিজেপিরই সরকার চলছে। সেখানে কিন্তু কোনো অভিযোগ কতটা পান যে কোনো মুসলমানের সেখানে কোনো ক্ষতি হয়? মুসলমান সেখানে বাস করে না, মুসলমানরা সেখানকার নাগরিক সুবিধা, কেন্দ্রীয় সরকারের সুবিধা মানে বা রাজ্য সরকারের সুবিধা হিন্দু পায়, আর মুসলমান খ্রিস্টান এরা পায় না। এখন সেটা পায় কি পায় না, প্রত্যেক পরিবারে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত সবাই আছে। এমনকি মুসলিমদের পরিবারে, মানে এখানকার এই দেশের মুসলিমদের পরিবারেরও বহু বন্ধু বান্ধবরা এই বাইরের রাজ্যগুলোতে আছেন, যাদেরকে বলা হচ্ছে পারিযায়ী শ্রমিক। তারা ওখান থেকে রোজগার করে এখানে পাঠাচ্ছে, তবে এখানকার সংসার চলছে। কাজে তাদের কাছে কোনটা অন্ধকার আর কোনটা আলো এবার পরিষ্কার হয়ে গেছে। এবং তারা এই দেশে বসবাসকারী ভারতবর্ষকে ভালোবাসা সেই সংখ্যালঘু সম্প্রদায়ও কিন্তু, যারা দেশের জাতীয় পতাকাকে শ্রদ্ধা করেছে, যারা দেশের হিন্দু এবং মুসলিম দুজনে কাঁধে কাঁধ লড়াই করে মিলিয়ে লড়াই করে ব্রিটিশকে উৎখাত করেছে এই দেশ থেকে। তৎপরবর্তীতে দেশ ভাগ, স্বাধীনতার পরে এই দেশ ভাগ কিন্তু সেই ব্রিটিশের কর্ম আর এই কংগ্রেসের কর্ম। যাকে এই এপিসোডে সেই অংশটাকে আনলে অনেক লেন্দি হয়ে যাবে, বোরিংও লাগবে। কিন্তু আজকে দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে একটি রাজ্য একটি বিদেশি রাজ্যে পরিণত হতে গেছিল, সেটা রোধ করবার ভোট এইটা। এটা শুধুমাত্র বিধানসভা ভোটে এমএলএ জিতিয়ে দেওয়ার ভোট নয়, এটা দেশকে রক্ষা করার ভোট, এটা নিজেকে রক্ষা করবার ভোট। যখন এটা যদি রক্ষা না করা যায়, পরবর্তীতে এসে এখানে
ওই দেশের পাশের সমস্ত দেশের আইন আপনার উঠোনে বসে পাঠ করবে এবং আপনাকে বাড়ির থেকে চা করে নিয়ে গিয়ে তাকে খাওয়াতে হবে, তার পা ধুয়ে দিতে হবে, দিয়ে বলতে হবে ইয়েস আমি এটা মেনে নিলাম, যেটা ঘটেছিল পেহেলগাঁওয়ে। এবং তার পরেরটাও কিন্তু ভুলবেন না, তার পরেরটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। 1.5 দিনে পাকিস্তানের কি অবস্থা হয়েছিল মাথায় রাখবেন। কাজেই এবারের নির্বাচন কমিশন দেশের রাষ্ট্র ব্যবস্থা, কোর্ট এবং বাহিনী সবাই প্রস্তুত। নাগরিককে প্রস্তুত হতে হবে ইভিএম পর্যন্ত গিয়ে একটা কর্তব্য, দেশের থেকে যেটা অংশটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল তাকে আবার দেশে ফেরত আনো, দেশের সংবিধান, দেশের জাতীয় পতাকাকে উঁচু করে পতাকা উত্তোলনের দিন সেইটা। এর মধ্যে অনেক পয়েন্ট হয়তো বাদ গেল, একটা এপিসোডে সব হয় না, আগামী এপিসোডগুলোতে অবশ্যই কথা দিচ্ছি নিয়ে আসবো। আপনারা শুধু দর্শকবৃন্দ, আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত লিখুন, হাত খুলে লিখুন, আপনাদের সহযোগিতা আমি অত্যন্ত কৃতজ্ঞ। সকলকে প্রণাম জানাই, শুভকামনা জানাই, সকলের মঙ্গল কামনা করি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা সবাই ভালো থাকুন আর নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।